নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। প্রিয় দর্শক, আমরা আছি সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা একটি গ্রাম। এখানে তাহিয়া ডেইরি ফার্ম। এখানে আমরা প্রচুর গরু দেখছি, এগুলি খুব উন্নত জাতের। এই খামারের যিনি মালিক তার সাথে আমরা কথা বলবো। এই খামারের সার্বিক ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে দুধ কিভাবে উৎপাদন করছে ওনারা, এই সব কিছু আপনারা জানার চেষ্টা করব। এখানে আপনার কতগুলো গাভী আছে? গাভী আছে বর্তমানে 23টা। 23টা। দুধ দেওয়ার মতন কতগুলি আছে? দুধ দিচ্ছে কতগুলি? দুধ দেওয়ার মতো আছে হলো 20টা। বাকিগুলি কি পেটে বাচ্চা? পেটে বাচ্চা, বিয়ে ওইগুলো বাচ্চা দেবো। আচ্ছা, বাছুর আছে কতগুলি? বাছুর আছে প্রায় 35টার মতো আছে বাছুরি। 35টা বাছুর আছে। আমরা এগুলা তো সব পালের গরু, একটাও বাইরের না। খালি মানে এখানে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো এই আপনাদের এখানে বাচ্চার থেকে বড় হয়েছে? খালি বাচ্চা এখানে, ওই দিবে একটি বড়। সবগুলাই মানে এইগুলি আপনি পালের গরু বলছেন? এগুলা পালের গরু। কেনা গরু আছে কতগুলি? কিনা গরু আছে হইলো আপনার 22টা। 22টা আছে মূর্তি সাইডে। আচ্ছা, আর এগুলি সব হচ্ছে পালের গরু। আর দুইটা আমার পালের। এগুলি তো আপনার কি জাত? এগুলি ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান। এখানে লাল গরু দেখতে পাচ্ছি, এগুলি শাহিয়াল গরু। শাহিয়াল গরু। শাহিয়াল গরু তো দুধ কম দেয় নাকি? এগুলো একটু দুধ কম হয়, শখ করে পালছি এই দুইটা। আচ্ছা, এই দুইটা পালছি শখ করে। তাহলে এখানে এরকম দুটো গরুই আছে মাত্র? আর সবই আপনার ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। ওই পাকিস্তানি একটা আছে, ওই যে পাকিস্তানি ভিতরে ওইটা। ওই যেটা? হ্যাঁ, ওই যেটা। আচ্ছা আচ্ছা, এতগুলি গরু যে আপনি পালছেন, আপনার প্রতিদিন কি পরিমাণ দুধ হয় একটু বলা যাবে? মনে করেন ওই যে যেগুলো বাচ্চা ধরে গেছে বিয়ানের পরে 300 কেজি দুধ পাচ্ছি। গরু বাচ্চা দিলে 300 উপরে হয় দুধ, যদি বাচ্চা দেয়। বাচ্চা দিলে 300 লিটার? হ্যাঁ, 300 লিটার। 300 কেজির উপরে যায় প্রতিদিনই, দুই বেলা। আচ্ছা। আর অনেক যে বাচ্চা, পেটে বাচ্চা, অনেক 200-র উপরে পাই। এগুলি কি সব পালের গরু? এগুলো সব পালের। আচ্ছা, ওই যে ওটা প্রেগনেন্ট, ওটা প্রেগনেন্ট। আচ্ছা, এগুলি সব বাচ্চা দিলে? এই যে এটার মার হইলো ওই যে 38 কেজি দুধ দিছে এটার মার। 3 টানে? হ্যাঁ, 3 টানে। সকালে, দুপুরে আর রাত্রে 3বার দহন করা হয়? 3বার। তাতে 38 কেজি। সে গরুটা আছে এখানে? আছে ওই যেখানে। ওখানে আমরা দেখবো ওই গরুটা। আচ্ছা, আপনি এই যে দুধ কত করে বিক্রি করেন? দুধ এখানে 100 টাকা করে বিক্রি করি। এই 100 টাকা করে দুধ বিক্রি করেন, আপনার প্রত্যেকদিন সব দুধ বিক্রি হয়ে যায়? না, ওই যে মিষ্টির কারখানা আছে। আপনার নিজের? আমার নিজের মিষ্টির কারখানা, নিজের। আচ্ছা, তার মানে মিষ্টির দোকান আছে, তাহিয়া মিষ্টির দোকান। আচ্ছা, তার মানে নিজের দুধটা নিজের ফ্যাক্টরিতেই লেগে যাচ্ছে? লাগে, তারপরে আবার কিনতে হয়। কিনতেও হয়? কিনি। কতগুলি করে কেনেন? প্রতিদিন 100 কেজি করে দুধ কিনি প্রতিদিন। আপনার মতন খামার কি আছে এখানে আরো? না, আমার মতো এত বড় খামার নাই। আর তাহলে দুধ কেনেন কোথা থেকে? দুধ ওই যে ময়ালে 1-2টা করে গরু পারে। হ্যাঁ, গোয়ালেরা। আচ্ছা আচ্ছা, আমরা একটু কিনি। আচ্ছা আচ্ছা, আপনি কেনেন কি 100 টাকা করে? আমি কিনি হইলে 80 টাকা করে। আচ্ছা, তা আপনার তো দাম বেশি কেন? আপনি 100 করে বেচেন কেমন করে? আমারটা তো আমি 100 টাকা বেশি, কোনো ভেজাল নাই। আচ্ছা, ভেজাল ছাড়া বেশি। আচ্ছা, তাই? আমার 1 মণ দুধের মধ্যে 8 কেজি ছানা হয়। গোয়ালের কাছে কোনে কিনলে 650 750 ছানা পাই। আচ্ছা, আপনার এখানে এই দেখাশোনার জন্য কতজন লোক আছে? 5 জন লোক আছে। 5 জন লোক? আপনি এই যে গরু, এই যে দেন অরিজিনাল পাকিস্তানি হার হইছে। কোনটা? এই যেটা, এই যে কালোটা, এই যে এটা? হ্যাঁ, পাকিস্তানি সার। পাকিস্তানি। না, এটা এখনো জাম করাই নাই। বীজ কি আপনি নিজে তৈরি? আপনাদের বীজ হয়? হ্যাঁ, আমরা ওইটা ওখানে কালেকশন করাই।
তাই? আর বেশিরভাগই ফার্মে গনে দেয়, ডায়েরি ফার্ম গনে। আচ্ছা, খোকন ডাক্তার দেয়। এটা কি পাকিস্তানি? হ্যাঁ। ও তো চোখে কাজল দেওয়ার মতন মনে হচ্ছে। কাজল করুন। কাজল দিয়েছে না এমনি রংটা এরকম? না, এটা জন্মে এমবে। হ্যাঁ, এটা জন্মে এমবে। খুব সুন্দর দেখতে গরুটা। হ্যাঁ, এই বিধান আইছিলাম খোকন ডাক্তার। আচ্ছা, আপনি একটা কথা বলেন যে আপনার এখানে আপনি তো দুধ খুব একটা বেচেন না, সব আপনার নিজেরই লেগে যায়। আমার নিজেরই বেশি লাগে। তাহলে এই খামারে আপনার প্রতি মাসে কেমন খরচ হয়? প্রতি মাসে 5 লক্ষ টাকা খরচ আছে। এটা 3 টানে 38 কেজি দুধ পাই, আর ওইটার পাই হলো 2 টানে 24 কেজি। এটার বাচ্চা হয়েছে কয়টা? 3 বার? এটা 2 বার বাচ্চা দিছে। সে বাচ্চাগুলির দুধ হচ্ছে এখন? একটা বাচ্চা ওই যে, ওটা কি আর একটা 4 বছর বেশি চালাইছি না। আচ্ছা, ওটা প্রেগনেন্ট হয় নাই এখন। আচ্ছা আচ্ছা। আমরা কি আশা করবো যে এর থেকে যে বাচ্চাটা হচ্ছে এটার পেটে বাচ্চা আছে আবার। ও, এটার পেটে বাচ্চা আছে? বাচ্চা আছে 4 মাস প্রেগনেন্ট। আচ্ছা, আমরা এর থেকে যে বাচ্চাটা হয়েছে আপনার, আমরা কি আশা করবো যে এরকম 38 কেজি দুধ ওটাও পাবো? 38 কেজি না হলে পাশাপাশি যাইবো আর কি। যাইবো। পাশাপাশি। এটা হচ্ছে কত? 24? এটা 24। আর এটা হলো আমার পালের গরু। এটার মায়ের পালছি অন্তত আরো 15 বছর আগে। আচ্ছা। হেডার পেটের বাচ্চা। এটা এখন কতটুক দুধ দেয়? এটার বাচ্চার দুধ হয় 2 বেলায়। 2 বেলায়? এটা প্রেগনেন্ট হন। আচ্ছা। দুধ কমে গেছে না। তাহলে এই যে আপনি বললেন প্রতি মাসে 5 লাখ টাকা খরচ হয়, হ্যাঁ, আপনার এই খামার কি লাভে আছে না লসে আছে? না আমার তো লস নাই। লস নাই? আমার লস আচ্ছা, নাই। আমার তাহলে তো বাছুরি আছে 35টার মতো বাছুরি এই আছে। যে খুব সুন্দর সুন্দর বাছুর হয়েছে এই না? যে সুন্দর সুন্দর বাছুর 35টা বাছুর আছে। আছে। এই যে বাছুর এগুলো অনে বেচলে 80,000 টাকা বিজনেস দেবো এক একটা? এক একটা। এই দেখাশোনা কি আপনার 5 জন লোক আছে তারাই দেখাশোনা করে? 5 জনই দেখাশোনা করে। আমি হইলে একটা উসুলে। আচ্ছা, আপনি 5 জনের দেখাশোনা করেন? আমার উসুলে এরা 5টা লোক এনে কাজ করে, 5টা ফ্যামিলি বাসে। তাহলে আপনি যে বললেন যে আপনার ঘাসের জমি আছে, কতটুক জায়গায় ঘাস করেন? জমি আছে 12 পাখি জমি আছে আমার 55 টাকা। আচ্ছা। আর নিজস্ব আছে কিছু। এই সব ঘাস আপনি কি কি জাত সব করেন? ঘাস, জার্মান ঘাস আর হলো পাঁচন করেন এগুলি? হ্যাঁ, এগুলো পাঁচন খেতে আছে, জার্মান ঘাস আছে। আবার কম পড়লে কিনে নই। আচ্ছা। আবার ওই যে বছরে খের কিনি 4-5 লাখ টাকার খের কিনে থুই। আচ্ছা। এগুলো স্টক থাকে। এইখানে যে প্রচুর গোবর হয় না, ওই এই যে গোবর গোবর, দিয়ে কি করেন? গোবর 2000 টাকা গাড়ি বিক্রি করি। গাড়ি? গোলাপনগর নেয়। ও, আমি একটু গোবরটা দেখিয়ে দেখাই। এই এখানে গোলাপগ্রাম আছে না আমাদের? হ্যাঁ হ্যাঁ, সাভারের যে গোলাপগ্রাম এখান থেকে নেয়। ওই যে এই বিরুলিয়া। গোবর সব এখানে জমা হয়? হ্যাঁ, এখানে জমা হয়। এই যে আচ্ছা। গাড়ি মানে কি গাড়ি? ট্রাক্টর না ট্রাক? বালির ট্রাক দিয়ে নেয়, পিকআপ দিয়ে নেয়। এক গাড়ির দাম কত? এক গাড়ি বালির ট্রাকে বেচছিল 2000 টাকা। ওরাই কি নিয়ে যায় এখানে তুলে মুলে নাকি? ওরাই সব তুলিয়ে নিয়ে দেবো। আচ্ছা। বছরে লাখের উপরে খালি গোবরই বেশি। তা আপনি কতদিন ধরে করছেন এইরকম এই খামারটা? আমি এটা হলো প্রায় আগে ছোট আসাল ছোট কামটা পারতাম। আমার গরু জন্মের থেকেই গরু বলার অভ্যাস। আচ্ছা। আগে এত ফার্ম করে আমি 35-36 বছর ধরে ফার্মে নামছি আমি। তা আপনার ছেলেরা কি ফার্ম দেখে নাকি শুধু আপনি দেখেন? না, তারা কি অন্য ছেলেরা দেশে? দেখে। একটা ছেলে আছে। আপনার এখানে কতটুকু জায়গায় খামারটায়? জায়গা আছে মোট বাড়ি বুড়ি নয়। না না, আমি শুধু খামারটার কথা বলছি। খামারটার মধ্যে আছে 22 শতাংশের মতো। 22 শতাংশের মধ্যে আপনার এই গরুগুলো আছে? আছে। তার মানে 22 শতাংশ জায়গা হলে এরকম একটা সুন্দর খামার করা যায়। সুন্দর খামার করা যায়। আপনি যে এখানে দুধটা দোয়ান, দুধটাকে হাতে দোয়ান না মেশিনে? হাতে হাতে। এই যে খামারটা আপনি করেছেন, তো অসুখ বিসুখ হয়, ডাক্তারের সাপোর্ট লাগে, এই সাপোর্টটা কারা দেয়? অসুখ বিসুখ মনে করেন আপনি ফার্ম পরিচালনা করলে মূল দায়িত্ব হলো ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গ্লিসিন পাউডার দিয়ে মাসে 2-3 বার ওয়াশ করতে হবে ফার্ম। তা বাদে আপনার ওই যে আছে পটাশ দিয়ে 2-3 বার করতে হবে। আপনার যে গরু ডাকে যখন হিটে আসে তখন তো আপনার এআই করতে হয়, পার্মানেন্ট ডাক্তার রাখতে হবে। হ্যাঁ, যে কোনো ডাক্তার দিয়ে কাম হবে। আপনার আছে? আমার ডায়েরি ফার্মের খোকন ডাক্তার আছে। আচ্ছা। উনি পার্মানেন্ট। উনি মনে করেন রাত নিশি রাত্রে ফোন দিলে উনি আইব। আচ্ছা। এটা আমার মানে পার্মানেন্ট। আপনার যে কোনো সমস্যায় ওনাকে ওই ফোন দিলে ওনারাই ওনাকে পেয়ে যাচ্ছেন আপনি? অন্য কোনো লোক না, খালি তুই নাই। আচ্ছা। ওনাই আসে। আচ্ছা। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহায়তায় হেইফার সদস্যদের নেপিয়ার, জাম্বু, গামা, শ্যামা, মেন্ডোলা ও মোরিঙ্গা সহ অন্যান্য উন্নত জাতের ঘাস চাষের জন্য বীজ ও কাটিং দেয়। চাষিরা তাদের সুবিধা মতো জমিতে ঘাস চাষ করে নিজেদের গবাদি প্রাণীর
খাদ্য চাহিদা পূরণ করে এবং বিক্রি করেও লাভ করছে। অতি বর্ষা, বন্যা বা আপৎকালে গবাদি প্রাণীর খাদ্য নিরাপত্তার জন্য কাঁচা ঘাস সংরক্ষণের জন্য সাইলেজ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই পদ্ধতি শুষ্ক মৌসুমেও সবুজ ঘাসের ব্যবহার গরু ছাগলের মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক। বর্ষার পরবর্তীতে যেন আমরা গবাদি পশুকে খাওয়াইতে পারি, সেজন্য আমরা এই সাইলেজটা তৈরি করব। তো প্রথমে আমরা পরিমাণ মতো একটা গর্ত করে নেব এবং গর্তের তলাটা হবে সমতল, সেখানে যেন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে সেখানে বাতাস ঢুকলে সাইলেন্স পচে যাবে। আমরা প্রথমে কিছু শুকনো খড় মাটির ভিতরে প্রথমে ছড়িয়ে দেব, যেন মাটির রসটা ওই গাছ মানে খড়টা শুষে নিতে পারে। তারপরে আমরা পলিথিন বিছিয়ে দেব। এভাবে পলিথিনটা বিছানোর পরে আমরা 2 ইঞ্চি পরিমাণ শুকনো খড় আবার এখানে বিছিয়ে দেব। এরপরে আমরা 9 ইঞ্চি কাঁচা ঘাস বিছিয়ে দেব। এরপরে আমরা আবার 2 ইঞ্চি শুকনো খড় দেব। এরপর 2 ইঞ্চি শুকনো খড় দেওয়া হয়ে গেল। এরপর আমরা হচ্ছে ওই ইউরিয়া সার আর ওই গমের ভুসি। এরপরে দেবো হচ্ছে আমি চিটাগুড়গুলো আমরা পানি পরিমাণ মতো ছিটিয়ে দেবো। এরপর আমি পা দিয়ে খসে খসে চিপিয়ে দিচ্ছি, যাতে এর ভিতরে বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে তাহলে নষ্ট হয়ে যাবে। এরপর আবার 9 ইঞ্চি কাঁচা ঘাস দেব। আবার 9 ইঞ্চি পরিমাণ কাঁচা ঘাস এভাবে চিপিয়ে দেব। এরপরে পা দিয়ে চাপতে থাকবে। এইভাবে শুকনো খড় দেবো। এভাবে শেষ স্তর পর্যন্ত আমরা এভাবে স্তরে স্তরে করে যখন গর্তটা পূর্ণ হয়ে যাবে তখন আমরা পলিথিন দিয়ে মানে ভালোভাবে চিপিয়ে পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে করতে হবে। মাটি চাপা দেওয়ার পরে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো আমাদের যখন প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে ঘাস বের করে গবাদি পশুকে খাওয়াতে পারবো। গরু মোটাতাজাকরণের জন্য রুচিকর ও পুষ্টি সমৃদ্ধ খাবার, ইউরিয়া সার, চিটাগুড় ও খড়, সংক্ষেপে ইউএমএস পদ্ধতি শেখানো হয়েছে চাষিদের। বর্তমানে এরা নিজেরা এই পদ্ধতিতে খাদ্য তৈরি করে এবং আগ্রহী প্রতিবেশীদের প্রশিক্ষণ দেয়। 1 কেজি ইউএমএস বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন আমি এগুলো সবাইকে আবার মানে আমরা তো সবাই জানি, তারপরও আমরা আবার মানে জিনিসটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আমার তো সহজ করার জন্য সহজ হয়ে যাবে। মানে খড় 820 গ্রাম, খড় হলো 820 গ্রাম, আর চিটাগুড় হলো 150 গ্রাম। চিটাগুড় কতখানি লাগে? 150 গ্রাম। আর ইউরিয়া সার হলো 30 গ্রাম। আর পানি লাগে কতখানি? পানি হলো হাফ লিটার। আমরা সবাই জানি, আমরা কিন্তু ইউএমএস বানানো সবাই জানি, কারণ আমাদের প্রায় ঘর ঘরে গরু আছে। আর আমরা গরু মোটাজাতকরণের জন্য আমরা কিন্তু সবাই খাওয়াই। খড় কিন্তু আমার কাছে আছে 820 গ্রাম। তার মধ্যে আমি 3 স্তর করবো, তো তার জন্য আমি প্রথমে কিছুটা খড় নিলাম। পানি নিলাম কিন্তু আধা লিটার। আধা লিটার পানির সঙ্গে দেখো তোমরা সবাই আধা লিটার পানির সঙ্গে আমি 30 গ্রাম ইউরিয়া সার মিশালাম। এবার ইউরিয়া সারটা কিন্তু পানির সঙ্গে একটু নাড়াচাড়া করতে হবে, মানে চিটাগুড়টা দিলে ইউরিয়া সারটা কিন্তু সহজে গলতে চায় না। এবার আমি 150 গ্রাম চিটাগুড় নিলাম। এবার আমি সম্পূর্ণ একসঙ্গে মিশালাম। আমি এখন প্রথমে যে আমার উপকরণ গেলেন খড়ের সাথে মিশাচ্ছি। আপনারা একটু ভালোভাবে দেখেন যাতে সম্পূর্ণ সাথে জিনিসটা এভাবে নাড়াচাড়া না করলে তো সম্পূর্ণ সাথে মিশবে না, তাই না? আর এভাবে নাড়াচাড়া করলে প্রত্যেকটা গায়ের সাথে উপকরণ গেলে মিশবে। তাহলে আমি এবার 2য় স্তর করেছি নাকি? প্রথম স্তরে মিশানো হয়েছে, এবার আমি 2য় স্তরে মিশাইছি। খড়গুলো বিছানোর পরে আমি আমার উপকরণ যে মিশানো আছে ওইগুলো আমি আবারও খড়ের উপরে ছিটাই দিচ্ছি।
এখন কি করবো? আবার মিশাবো। এখন আমার ইএমএক্স বানানো কমপ্লিট। খরা এবং অতিবর্ষা ও বন্যায় ঘাসের সংকট সৃষ্টি হয়। গবেষকরা হাইড্রোপনিক ঘাস চাষ পদ্ধতিকে ভার্টিক্যাল ফডার বা মাটি ছাড়াই ঘাস চাষ পদ্ধতিতে রূপান্তর করেছেন। এই পদ্ধতিতে ঘাস উৎপাদন করতে সাধারণত ঘরের প্রয়োজন হয়, তবে কেউ কেউ ঘরের বারান্দাও এই কাজে ব্যবহার করছে। 3 বা 4 স্তর পর্যন্ত তাক করা যেতে পারে। নিচের স্তর বা তাক মাটি থেকে 1 ফিট এবং প্রথম থেকে দ্বিতীয় এবং তৃতীয় তাক 1.5 ফিট ব্যবধান থাকবে। আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে আমাদের খাদ্যের সংকট তৈরি হয়। মানুষের বেলায় যেমন, ঠিক একইভাবে আমাদের প্রাণীর বেলায় সময়। এই যে এখন বর্ষা চলছে, চারিদিকে কিন্তু ঘাস পানিতে নিমজ্জিত হচ্ছে। আবার যখন শুষ্ক মৌসুম হয়, চাষ করার জন্য যে ঘাসটা আমরা উৎপাদন করি সেখানে কিন্তু পানির সংকট দেখা দেয়, সেচের প্রয়োজন হয়। এই সব কিছু বিবেচনা করে আমাদের বিজ্ঞানীরা প্রাণী সম্পদের খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। সেরকম একটা প্রযুক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। মাটির সংস্পর্শ ছাড়াই ঘাস তৈরি করতে পারছি এবং এই ঘাস আমাদের প্রাণীর খাদ্যের জন্য অত্যন্ত উপযোগী এবং পুষ্টিকর। এই কাজটি যিনি করছেন তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বেলগাছি গ্রামের একজন আমাদের ভাই। উনি প্রাণী প্রতিপালন করছেন, পাশাপাশি এই ঘাস উৎপাদন করছেন প্রাণীকে খাওয়ানোর জন্য। আমি ওনার কাছে জানবো কিভাবে এই ঘাস আপনি তৈরি করছেন, কারা আপনাকে সহযোগিতা করলো, এই বিষয়টা একটু জানতে চাই। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আচ্ছা, ওনাদের সাথে আমার পরিচয় হওয়ার পর ওনারা আমাকে উৎসাহিত করছেন এবং শিখিয়েছেন কিভাবে করতে হয়। এটা আমি ভুট্টা এবং গম দুটো দিয়ে এই দানাদার খাদ্যটা তৈরি করি। আচ্ছা, কিভাবে তৈরি করেন? প্রথমে বীজটা শুকায় নিই, ভালোভাবে শুকায় নেওয়ার পর বীজটা আপনার কার্বোডাজিম ছত্রাকনাশক কোনো ইয়ে দিয়ে 10 মিনিট শোধন করার পর নিয়ে বীজটা একটা পাত্রে, পানির পাত্রে, গমের ক্ষেত্রে 12 ঘন্টা এবং ভুট্টার ক্ষেত্রে 24 ঘন্টা ভিজায় রাখবো। আচ্ছা, এই যখন ভিজিয়ে রাখবো তখন পাত্রে পানি পরিমাণ কি থাকবে? ভুট্টা অথবা গমটা যেন ডুবে থাকে পানিতে, পাত্রের পানিতে ডুবে থাকে। আচ্ছা, তারপরে 24 ঘন্টা আর 12 ঘন্টা পরে কি করব? ওই বীজটা তুলে নেব, নেওয়ার পর একটা পুটলিতে বেঁধে রাখবো, কাপড়ের পুটলিতে বেঁধে রাখবো। যদি পুটলিটা শুকানোর ভাব হয় তখন স্প্রে করে পুটলিটা ভিজাই দেবো যেন একদম শুষ্ক না থাকে। কারণ অঙ্কুরোদ্গমের জন্য পানি, বাতাস এবং আলো সবগুলোই দরকার, নাহলে তো অঙ্কুরিত হবে না। তাহলে এখানে এই যে ভিজিয়ে রাখবো, ভুট্টার ক্ষেত্রে কত ঘন্টা ভিজিয়ে রাখবো? গমের ক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে 3 দিন। আচ্ছা, আর গমের ক্ষেত্রে 2 দিন ভিজিয়ে রাখবো। এটা এখন অন্ধকার ঘরে রাখা না, আলো তিনটাই যেন সংস্পর্শ পায়, আলো, বাতাস এবং আর্দ্রতা যেন থাকে, যে কোনো এক জায়গায় আমরা রাখবো। আচ্ছা, এখন অঙ্কুরিত হয়ে গেল, তখন আমরা কি করব? অঙ্কুরিত হওয়ার পর ওই পুটলি থেকে বের করে আমি যে ট্রে, আমার এখানে ট্রে গুলো দেখছেন, এই ট্রে করে সুন্দর করে বিছিয়ে দেব। তখন চারা আস্তে আস্তে হবে। হ্যাঁ, বিছিয়ে দেব এবং দেখবো যেন বীজটা শুকায় না যায়। শুকায় গেলে অঙ্কুরোদ্গম হবে না, কারণ তিনটাই দরকার অঙ্কুরোদ্গমের জন্য। তখন আস্তে আস্তে যখন শুকাই দেবে তখন আমার এখানে স্প্রে মেশিনটা আছে, স্প্রে মেশিন দ্বারা স্প্রে করবো সকালে, দুপুরে। কাটা ইয়ার উপর নির্ভর করবে, আর্দ্রতার উপরে। আচ্ছা আচ্ছা, এটা কি এরকম কোন ঘরে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন ঘরের নিচে, শেডের নিচে রাখা হচ্ছে, এরকম জায়গায় রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা, আলো বাতাসে সমস্যা, এরকম খোলা জায়গায় রাখলে বেশি খোলা রাখলে আবার রোদরে বীজটা শুকায় যাবে, বেশি রোদ দেওয়া যাবে, বেশি রোদরেও রাখা যাবে না। আমি বীজটা কতদিন রাখলে আমার ঘাসটা ম্যাচিউর হবে? 9 দিন পর। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে ট্রেটা আপনি করেছেন, এই ট্রেটার সাইজ কি? ট্রেটার সাইজ আপনার 3 ফিট বাই 2 ফিট। 2 ফিট। এই 3 ফিট বাই 2 ফিট সাইজের ট্রেতে আমি কতটুকু বীজ দেব? এটা আপনি 1 কেজি, 1 কেজি দিলে ভালো হয়, সুন্দর হয় আর কি। এই 1 কেজি বীজ আমি যে দিলাম, তার থেকে আমি কত কেজি ঘাস পাবো? আমি 1 কেজি থেকে আমি 8 থেকে 9 কেজি পাবো। 1 কেজি গম, জি, এই বীজ কিনতে আমার খরচ পড়বে কত? 1 কেজি গম আমাদের এখানকার বাজার মূল্যে 24 টাকা। 24 টাকা। আর 1 কেজি ভুট্টা? ভুট্টা আমাদের এই বাজার ক্ষেত্রে 15 টাকা, 16 টাকা। 15-16 টাকা। তাহলে আমি যে এখানে ধরে নিচ্ছি 9 কেজি না ধরে 8 কেজি ধরলাম। আচ্ছা আচ্ছা, 8 কেজি ঘাস যদি আমার হয় 1 কেজি ভুট্টার থেকে, তাহলে দাম হচ্ছে কত? 2 টাকা। খরচ পড়ছে 2 টাকা। 1 কেজি ঘাসের দাম মূল্য পড়ছে 2 টাকা। আচ্ছা, এই 2 টাকার এই যে এখানে আপনি ট্রে দিয়েছেন কতগুলি? 9টা ট্রে আছে আমার। 9টা ট্রে দিয়েছেন। এই 9টা ট্রে এক একটা গরুর জন্য পার ডে কয়টা ট্রে, মানে কয় কেজি ঘাস দরকার? এই 7-8 কেজি বা 9 কেজি খাওয়ালেই যথেষ্ট, এনাফ।
এই একটা গরুর জন্য? একটা গরুর জন্য। তার মানে একটা গরুর জন্য আপনার এখানে যে 9টা ট্রে আছে, এই সাইকেলটা কমপ্লিট করলে একটা গরুর খাবার একটা গরু নিশ্চিত হয়ে যাচ্ছে। কাঁচা ঘাসের জন্য আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি বলেন এখানে আপনি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন গরুকে, জি। কিন্তু গরু তো দানাদার খাবারও দরকার, জি। তো সেটা কি আলাদা দানাদার খাবার দরকার হচ্ছে নাকি এখান থেকে পাচ্ছেন? আমি এখান থেকেই পাচ্ছি। আমার এখানে আচ্ছা, দেখি কেমন। এই যে আপনি এখানে যে সবুজ ঘাসটা পাচ্ছি, সঙ্গে সঙ্গে যে দানাদার খাদ্য কিন্তু আমার থেকে যে দানাদার খাদ্য কোনো সমস্যা হচ্ছে না। দানাদার খাদ্যটা পাইতেছি, প্লাস সঙ্গে আঁশটাও পাইতেছি। আচ্ছা, এই তিনটাই খাদ্য, তিনটা খাবার সে একসাথে পেয়ে যাচ্ছে, আর বাড়তি কোনো খাবার দরকার হচ্ছে না। অন্য খাবার এমনি শুকনো আউড়ের যতটুকু দরকার, তাছাড়া ওই কাঁচা ঘাসের জন্য অন্য কোনো খাবার। এটা কি মোটা তাজা করা গরু এবং গরু মোটা তাজা করুন, গাভী দুটোর জন্য এটাই প্রযোজ্য এবং ছাগলের জন্য প্রযোজ্য। তাহলে এই যে পদ্ধতিটার মাধ্যমে আপনি এটা করছেন, আপনার দেখা দেখি আরো অনেকে শিখছে বা করছে? উৎসাহিত আমাদের এখানে তো ওই প্রথম, আগে তো এরকম তেমন কোনো ইয়ে ছিল না, এখন অবশ্য উৎসাহিত হচ্ছে, অনেকে আগ্রহ দেখাচ্ছে। খামারিদের অভিযোগ রয়েছে এক ধরনের ছত্রাকের উপস্থিতির কারণে এই ঘাস গরু ছাগল খেতে চায় না, কিন্তু গবেষকগণ বলছেন সেই কারণেই বীজ শোধন করে নিতে হবে ছত্রাকনাশক দিয়ে। ভার্টিক্যাল পদ্ধতিতে ক্ষুদ্র খামারিগণ মাটি ছাড়াই বাড়ির বারান্দা বা চালাঘরের মধ্যেই ঘাস চাষ করে প্রাণীর জন্য আঁশ এবং দানাদার খাদ্যের সরবরাহ করে প্রাণীর পুষ্টি চাহিদা নিশ্চিত করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে